আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের বাংলা বইটির অন্ধবধূ কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষায় এই অন্ধবধূ কবিতাটি অন্তর্ভুক্ত আছে, এবং পাশাপাশি তোমরা যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য মেবি এটা হাফ ইয়ারলিতে অন্তর্ভুক্ত আছে। সো আজকে আমরা এই কবিতাটি নিয়ে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো। তাই দেরি না করে চলো ভিডিওটি শুরু করে দিই। তবে শুরু করার আগে সকলকে আবারও বলতে চাই, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো যাই হোক, আজকের কবিতাটির নাম হচ্ছে অন্ধবধূ, লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। তো তোমরা প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে কয়েকটা বিষয় জেনে নেবে, তার জন্মমিত্র এবং পাশাপাশি তার যে কাব্য গ্রন্থগুলো রয়েছে, যেমন লেখা, রেখা, অপরিচিতা, নাগরের আহ বন্ধুর দান, জাগরণী, এগুলো তোমরা পড়ে নিও। হ্যাঁ, তো আমরা কবিতাটি মূলত এখান থেকে শুরু করছি। তো খেয়াল করো, পায়ের তলায় নরম ঠেকলো কি। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, এখান থেকে তো অন্ধবধূ মানে হচ্ছে অন্ধ একটা বধূ, তো বোঝো বধূ মানে যেটা একটা মেয়ে বা বধূ বা বউ। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ যে পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চলো না ঠাকুরজি। অর্থাৎ একজন বউ তার ননদকে বলছে, তার ননদ, ঠাকুরজি মানে হচ্ছে ননদ, মানে তার হাজবেন্ডের বোন, তাকে বলছে যে পায়ের তলায় কিছু একটা ঠেকছে, এই কারণে সে তাকে বললো যে একটু আস্তে যাও। হ্যাঁ, আহ, এবং অবশ্যই তারা কোথায় যাচ্ছিল, তারা নদীর ধারে যাচ্ছিল তারা দুজন, অর্থাৎ অন্ধবধূ এবং হচ্ছে তার যে ননদ আছে সেই ননদ, এই দুজন মিলে নদীর ধারে যাচ্ছিল হয়তো বা পানি আনতে বা গোসল করতে। তো ওইখানে যাওয়ার পথে পায়ের তলায় তাদের একটা কিছু ঠেকলো, এবং ঠেকার ফলে তার সেই অন্ধবধূটা বললো যে পায়ের তলায় কিছু একটা ঠেকছে, একটু আস্তে যাও। তারপর সেই বধূটি অবাক হয়ে বলছে যে ওমা, এ যে ঝরা বকুল নয়। তো কবি ওই অন্ধবধূ বলছে যে এটা একটা ঝরা বকুল, পায়ের তলায় যেটা পড়ছে সেটা সে বুঝতে পারতেছে যে একটা ঝরা বকুল নয়। এই নয়টা হচ্ছে তার ওই ঠাকুরজিকে মানে তার ননদকে জিজ্ঞেস করছে যে যে তাই কি নয়। তাই তো বলি বসে দূরের পাশে, রাত্রিরে কাল মধুমতির বাসে। অর্থাৎ এই যে ঝরা বকুল তার পায়ের তলায় ফেলার মানে ঠেকার ফলে সে বুঝতে পারলো, আহ, সে মানে কি বুঝতে পারলো, যে তাই তো সে বলে যে বসে দূরের পাশে, তাই তো সে মানে দরজার পাশে যখন সে বসে থাকে রাত্রের বেলা, তখন মধুমতির বাসে বা মধুমতি এক ধরনের গ্রান আসে, হ্যাঁ, সুগন্ধ গ্রান আসে। সেই গ্রানটা কেন আসে, সেটা মানে গ্রানটা আসে সেটা সে বুঝতে পারে। আকাশ পাতাল কতই মনে হয়, মানে তার কাছে এই গ্রানটা অনেক কিছুই মনে হয়, যে অনেক কিছুর গ্রান সে ভাবে। আহ জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। এখন আহ কবি কবি না, ওই অন্ধবধূ বলতেছে তার ননদকে যে জ্যৈষ্ঠ আসতে আর কয়দিন বাকি। হ্যাঁ, যে জ্যৈষ্ঠ মাস আসতে আর কয়দিন বাকি আছে, আমের গায়ে বরণ দেখা যায়, মানে সে তাকে প্রশ্ন করছে যে আমের গায়ে কি বরণ দেখা, বা আমগুলা কি একটু পাকা ধরছে কিনা। ঠিক আছে, অনেক দেরি, অনেক দেরি, তো অনেক দেরি হয়তোবা তার হচ্ছে ননদ বলছে অনেক দেরি, এই কারণে সে অবাক হয়ে বললো যে অনেক দেরি, মানে প্রশ্ন করছে যে অনেক দেরি কেমন করে হবে, মানে অনেক দেরি কেমনে, কিভাবে হওয়ার কথা, মানে এটা অনেক দেরি হওয়ার কথা না। কোকিল ডাকা শুনেছি সেই কবে। আমরা জানি জ্যৈষ্ঠ মাসে কোকিল ডাকে, তো এই জ্যৈষ্ঠ মাস আসলে আবার নতুন ভাবে কোকিল ডাকবে। অনেক আগে সে কোকিলের ডাকা শুনছে, এখন আবার হয়তো জ্যৈষ্ঠ মাস আসলে সে শুনবে। তাই সে বলল যে অনেক আগে সে কোকিলের ডাক শুনছে, এই কারণে জ্যৈষ্ঠ মাস হয়তোবা খুবই নিকটে আছে যে কোকিলগুলো আবার ডাকবে, অনেকদিন ধরে সে ডাকগুলো শোনে না। দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই, মানে দক্ষিণ হাওয়া অনেকদিন থেকে বন্ধ। দিঘির ঘাটে নতুন সিঁড়ি যায়। এতটুকু যাওয়ার পর যখন তারা দিঘির ঘাটে গেছে, যাওয়ার পরে সেখানে নতুন সিঁড়ি জেগেছে, অর্থাৎ দিঘির পানিগুলো যখন আস্তে আস্তে কমে যায় তখন এক একটা করে নতুন সিঁড়ি জাগে, এবং সেই সিঁড়িগুলোতে অবশ্যই শ্যাওলা পড়ে, তাই না? তো শ্যাওলা পিছল এমনি সংখ্যা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি চাই। আচ্ছা, ওই সিঁড়িগুলা কিরকম, সিঁড়িগুলো অবশ্যই পিছল ছিল এবং তার সংখ্যা হয় যদি পা পিছলে সে পড়ে যায়।
মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব ধোকে চুকে যায়। অর্থাৎ সে যদি পা পিছলে পড়েও যায়, অর্থাৎ সে যদি মারাও যায়, তাতে মন্দ কি? মন্দ নয়। কারণ কি? কারণ হচ্ছে তার যে চোখ নেই, এই যে চোখ না থাকার যে একটা দ্বন্দ্ব, যে একটা যন্ত্রণা তাকে সহ্য করতে হয়, সকলে বলে যে অন্ধ, সেই সেই দোষটা তার চোখে যাবে, মানে শেষ হয়ে যাবে। সে মারা গেলে কেউ আর বলবে না যে অন্ধ, হ্যাঁ, তাকে আর অন্ধ বলবে না। দুঃখ নাইকো সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন। তখন সে তার ননদকে বলতেছে, দুঃখের না, আমি সত্যি কথাই বলছি যে আমি যদি মারা যাই বা আমি যদি পরে মারা যাই, তাহলে কি আর হবে বোন, কি কিছুই হবে না, বাঁচবি তোরা। এখন কাদেরকে বাঁচার কথা বলছে? তাদের ননদটা যে ছিল না, তাকে বলছে যে তোরা বেঁচে যাবে। দাদা তো তোর আগে, তার দাদা মানে হচ্ছে ওই যে তার হাজবেন্ডের কথা বলছে, ঠিক আছে, হাজবেন্ডের কথা বলছে, তা সে তো আরো আগে বাঁচবে, কারণ এই অন্ধ অন্ধ ব্যক্তিকে নিয়ে তার সংসার করতে হয়। এই কারণে হয়তোবা তার দাদা অনেক কষ্টে থাকে, এই কারণে সে হয়তোবা তার তার আগে বাঁচবে। অর্থাৎ তার মনের কষ্ট থেকে কিন্তু এগুলা, একজন গৃহবধূর মনের কষ্ট থেকে কিন্তু এগুলা বলা হচ্ছে। এই আশারেই আবার বিয়ে হবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে। এই আশারেই আবার বিয়ে হবে, অর্থাৎ সে যদি মারা যায়, এই যে এখন যে জ্যৈষ্ঠ মাস চলে আসতেছে, জ্যৈষ্ঠর পরে আষাঢ়, এই আষাঢ় মাসেই কিন্তু আবার তার ভাই, অর্থাৎ তার যে হাজবেন্ড, তার ননদের যে ভাই, সে কিন্তু এই এই যে অন্ধবধূ যদি মারা যায়, সে কিন্তু বিয়ে করে ফেলবে আষাঢ় মাসের মধ্যেই। সেই কথা কবি, সেই কথা কিন্তু অন্ধবধূ বলেছে। বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। এই দুইটা একটু ম্যাজিক্যাল লাইন, এই দুইটা লাইন দ্বারা কবি বোঝাতে চেয়েছে তখন বউ নিয়ে আসতে বা বাড়ি আসার পথটা হয়তো বা খুঁজে পাবে না, হয়তো অনেক দূর থেকে আসতে অনেক সময় লাগবে, এরকম কিছু। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা। এই চোখ গেল হচ্ছে একটা পাখির নাম, ঠিক আছে, যারা সবসময় চেঁচায়। এখন ওরা চেঁচাচ্ছে, মানে চেঁচাই চেঁচিয়ে, মানে অনেকক্ষণ চেঁচাতে থাকবে। এবং সেই অন্ধ অন্ধবধূ বলতেছে, আচ্ছা দিদি কি করবে ভাই তারা, যে তারা কি করে, এমন চেঁচিয়ে তো লাভ হবে না, তারা তো পথ দেখাতে হয়, যে তারা যে পথ পাবে না, এরকম পথ তো দেখাতে পারবে না। জন্ম লাগি গিয়েছে যার চোখ, কাদার সূর্যে বারণ তাহার ছাই। জন্ম থেকে ওই অন্ধবধূর চোখ ছিল না, সেই কারণে সে যে কাঁদবে, কাদার যে যে একটা সুখ, সেটা কিন্তু আর সে পাবে না। কাদার সুখই তার নাই, কাদার ফলে যে একটা সুখ প্রশান্তি পাবে, সেটাও কিন্তু সে পায় না, কারণ জন্ম থেকেই তার চোখ নেই, সে কাঁদতে পারে না। কাঁদতে পেলে বাস্তব সে যে ভাই, কত তবু কমতো যে তার শোক। বলো যে সে যদি কাঁদতে পারতো, তাহলে তার কষ্টটা কমতো এবং কিছুটা লাঘব হতো। চোখ গেল তার, ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে। চক্ষু গেল মানে ওই পাখিটার কথা বলছে, তার অন্তত ভরসা আছে, তার চোখগুলো আছে, আর চক্ষুহীনের কি কথা কার কাছে। কিন্তু যার চক্ষু নাই, তার কথা কে ভাবে, সেই কথা বলতেছে অন্ধবধূ। টানিস কেন, এখন হয়তোবা তার যেই ননদটা ছিল, তাকে টেনে এই নদীর পার থেকে হয়তো বাসায় নিয়ে যেতে বলতেছে, ঠিক আছে। তো তখন সে বলল যে টানিস কেন, কিসের তাড়াতাড়ি, কেন এত তাড়াহুড়ো কেন, সেই তো ফিরে যাব আবার বাড়ি। সে তো আবার বাড়িতেই ফিরে, যেখানে গিয়ে একলা থাকতে হয় তার, হয়তো বা একলা থাকা, সেই তো গৃহকোণে, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে। অর্থাৎ ওই বাসায় গিয়ে কিন্তু একলাই সে গৃহকোণে, ঘরের কোণে পড়ে থাকবে, কারণ সে অন্ধ, তার সাথে হয়তো বা মানুষ ওইরকম ভাবে কথা বলে না। এই কারণে তার এখানে কিছুটা ভালো লাগতেছে, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে, এই যে জলগুলোর যে ঠান্ডা বাতাস, হ্যাঁ, সেগুলা দুটো যেন প্রাণের কথা বলে। এই যে এগুলা যেন তার প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন, আহ পরশ তাহার মায়ের স্নিগ্ধের মতো, ভোলায় খানিক মনের ব্যথা যত। অর্থাৎ এই যে ঠান্ডা বাতাস, নদীর বাতাস বা পুকুরের বাতাস, সেটা তার কষ্ট কিছুটা লাঘব করে, তাই সেই বাতাসটাকে তার মায়ের স্নেহের পরশের মতো মনে হয়। তো এই ছিল তোমাদের কবিতাটা। এই এই কবিতাটার নাম ছিল অন্ধবধূ, এবং এই অন্ধবধূর যে জীবনের যে গল্পগুলা, যে কষ্টের কথাগুলা, সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। সে এবং তার ননদ দুজনে এই এক জায়গায় যাচ্ছিল, অর্থাৎ নদীর ধারে যাচ্ছিল, মাঝে বকুল ফুল নিয়ে কয়েকটা কথা বলা হয়েছে, এবং নদীর ধারে গিয়ে শেওলা টেওলা এগুলো নিয়ে কথা বলা হয়েছে। পাশাপাশি ওই চোখ গেল পাখির কথা বলা হয়েছে।
এবং সে যে মারা গেলে কি হবে, তার যে হাজবেন্ড আবার বিয়ে করবে, সেই কথাগুলো কিন্তু এখানে বলা হয়েছে। তো যাই হোক, এই ছিল অন্ধভূত কবিতাটা। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো, কবিতাটি বুঝতে পেরেছো। তবে অবশ্যই সকলকে বলতে চাই যে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।